দশম শ্রেণীর ভূগোল পাঠ্য বিষয়ের বায়ুমণ্ডল বলে যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়টিকে আমি পাঠ পাঠ করে আগে আলোচনা করেছি। আজ আমি ওই বায়ুমণ্ডল চ্যাপ্টারের এমসিকিউ বেস প্রশ্ন নিয়ে আলোচনা করব। কোন শর্ট প্রশ্নগুলি ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ তা আমি তোমাদের সামনে আজকে তুলে ধরবো। হ্যালো স্টুডেন্টস, তোমরা দেখছো এডুডিউস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তাহলে চলে আসি বায়ুমণ্ডল চ্যাপ্টারে কোন প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ। 1 নম্বর, বায়ুমণ্ডলের উপাদানগুলির মধ্যে নাইট্রোজেনের পরিমাণ কত, অক্সিজেনের পরিমাণ কত, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত জেনে রাখবে। ঠিক আছে, 78.084%, 20.9%, 0.033%। এই উপাদানগুলো আসে কার কত পরিমাণ, এটা আসতে পারে। 2 নম্বর, বায়ুতে যে ধূলিকণা থাকে, ছাই থাকে, ভস্ম থাকে, এগুলোকে কি বলে? এগুলোকে বলে অ্যারোসল। বায়ুতে যে ধূলিকণা, ছাই, ভস্ম থাকে এগুলোকে কি বলে? অ্যারোসল। এটা আসতে পারে। উষ্ণতার তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের শ্রেণী বিভাগ, এখান থেকে কটা শ্রেণী আছে সেটা আসতে পারে, যেমন 6টি শ্রেণী আছে। এই 6টি শ্রেণী বলতে পারে উষ্ণতা তারতম্য অনুসারে বায়ুমণ্ডলকে কভাগে ভাগ করা যায়, আসতে পারে। ট্রপোস্ফিয়ারের বিশেষ বৈশিষ্ট্যগুলো করে রাখবে। 4 নম্বর, ট্রপোস্ফিয়ারের বৈশিষ্ট্য যেমন হতে পারে ক্ষুব্ধমণ্ডল কাকে বলে, আসতে পারে। যেমন আসতে পারে ক্ষুব্ধমণ্ডল, এখান থেকে আসতে পারে ল্যাপস রেট। তাহলে ক্ষুব্ধমণ্ডল আসতে পারে, ল্যাপস রেট আসতে পারে ট্রপোস্ফিয়ার থেকে। এটা ট্রপোস্ফিয়ার থেকে। 3 নম্বর আসতে পারে এখান থেকে শান্তমণ্ডল। 4 নম্বর আসতে পারে মৌক্তিক মেঘ। 5 নম্বর আসতে পারে ওজোন গহ্বর। ওজোন সম্পর্কিত প্রশ্ন, ওজোন গহ্বর। ওজোন কি, এইভাবে আসতে পারে। ওজোন স্তরের গুরুত্ব, এটা আসতে পারে। এটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। এইগুলো আসতে পারে ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ার থেকে এই প্রশ্নগুলো। মৌক্তিক মেঘ আসে, হালকা মেঘের সঞ্চারণ দেখা যায়, মৌক্তিক মেঘ। যে স্তরে মহাকাশ থেকে ছুটে আসা
উল্কা পুড়ে ছাই হয় মেসোস্ফিয়ার। যে স্তরে মহাকাশ থেকে ছুটে আসা উল্কা পুড়ে ছাই হয়ে যায় তাকে বলে, সেই স্তরটা হচ্ছে মেসোস্ফিয়ার। আর কি হতে পারে? যে স্তরে ধনাত্মক সাইন হচ্ছে এই যে ইলেকট্রন আয়ন সৃষ্টি হয়, ইলেকট্রন আয়ন দেখা যায় কোন স্তরে? আয়োনোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ারে। এখানে কি হয়, সূর্য থেকে আগত গামা রশ্মি, অতিবেগুনি রশ্মি, রঞ্জন রশ্মি, এগুলো কি করে, এই বিক্রিয়া করে ধনাত্মক ইলেকট্রন সৃষ্টি করে, ফলে এখানে ইলেকট্রন আয়ন দেখা যায়। ইলেকট্রন আয়ন সৃষ্টির কারণে এই স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়, তাই এই স্তরে থার্মোস্ফিয়ারের আর এক নাম হচ্ছে আয়োনোস্ফিয়ার। দেখা যায় এটা কি, এটা থার্মোস্ফিয়ার বা আয়োনোস্ফিয়ার। বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। আয়োনোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার একই হলো। মেরু জ্যোতি বা মেরু প্রভা বা আরোরা, মেরু জ্যোতি বা মেরু প্রভা বা আরোরা দেখা যায় কোথায়? ওই থার্মোস্ফিয়ার বা আয়োনোস্ফিয়ারে। থার্মোস্ফিয়ার বা আয়োনোস্ফিয়ারে। পৃথিবীর চৌম্বক বর্ম বলা হয় ম্যাগনেটোস্ফিয়ার স্তরকে। পৃথিবীর চৌম্বক বর্ম বলা হয় ম্যাগনেটোস্ফিয়ার স্তরকে। এখানে যদি বলে ভ্যান অ্যালেন বিকিরণ কোথায় দেখা যায়? ভ্যান অ্যালেন বিকিরণ বলয় দেখা যায় ভ্যান অ্যালেন বিকিরণ বলয় দেখা যায় ম্যাগনেটোস্ফিয়ার স্তরে। এই প্রশ্নগুলো হচ্ছে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস থেকে আসতে পারে। এবারে আমরা, এটা গেল উষ্ণতা তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস, তার থেকে ইম্পর্টেন্ট এমসিকিউ। এবার আসবো উপাদান অনুসারে বায়ুমণ্ডলকে দুভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে হেটেরোস্ফিয়ার, একটা হচ্ছে হোমোস্ফিয়ার। তাহলে বায়ুমণ্ডলের যে উপাদানগুলো নাইট্রোজেন, অক্সিজেন যেগুলো আছে, এগুলো হোমোস্ফিয়ারে একই পরিমাণে থাকে, সেম অবস্থানে থাকে। তাই হোমোস্ফিয়ারকে বলে সমমণ্ডল। বায়ুমণ্ডলের উপাদানগুলো নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, হিলিয়াম, হাইড্রোজেন, এগুলো কি থাকে? সেম অবস্থানে থাকে, সম পরিমাণে থাকে। এই জন্য এর নাম সমমণ্ডল হোমোস্ফিয়ারকে। আর বিষমমণ্ডল হচ্ছে হেটেরোস্ফিয়ার, বিষমমণ্ডল। এইগুলো
বিষম অবস্থায় থাকে। এই যে উপাদানগুলো বিষম অবস্থায় থাকে। বিষম মণ্ডলে কি থাকে? বায়ুমণ্ডলের এইসব উপাদানগুলো বিষম অবস্থায় থাকে, মানে আলাদা আলাদা পরিমাণে থাকে। এই বিষম মণ্ডলকে আবার 4 ভাগে ভাগ করা যায়। 4 ভাগে ভাগ করা যায়। এবারে আসছি পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ কত? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ 34%। অ্যালবেডোর পরিমাণ হচ্ছে 34%। পৃথিবীর কার্যকরী সৌর বিকিরণের পরিমাণ কত? এটা হচ্ছে 66%। তাহলে পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ 34%, কার্যকরী সৌর বিকিরণের পরিমাণ 66%। কার্যকরী সৌর বিকিরণ হচ্ছে এফেক্টিভ সোলার রেডিয়েশন, আর অ্যালবেডো হচ্ছে নিষ্ক্রিয় সৌরতাপ। সূর্য থেকে যে পরিমাণ সৌরশক্তি পৃথিবীর দিকে ছুটে আসে তা কিন্তু সবটা পৃথিবীর কাজে লাগে না। কিছুটা আসার আগেই বায়ুমণ্ডল, বিভিন্ন ধূলিকণা, গ্যাস, ছাইভস্মের মাধ্যমে এগুলো শোষিত হয়ে যায়। সেটা হচ্ছে এই 34%, যা কোনো কাজেই লাগে না। আর বাদবাকি 66%, 100%-এর মধ্যে 66% কিন্তু পৃথিবীতে আসে, ভূপৃষ্ঠে আসে, ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে, বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে। এটা কাজে লাগে, তাই একে বলে কার্যকরী সৌর বিকিরণ বা এফেক্টিভ সোলার রেডিয়েশন। বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতি কি কি? বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতি, এগুলো অনেক ধরনের পদ্ধতি আছে। পরিচলন, পরিবহন ও বিকিরণ, এই 3টে পদ্ধতি প্রধান। আরও পদ্ধতি আছে, অ্যাডভেকশন পদ্ধতি, সৌরতাপ পদ্ধতি নিয়ে এইগুলো আছে। বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতি কিন্তু এগুলো হচ্ছে প্রধান। ধরো দেখা গেল কোন স্থানের দিনের সর্বোচ্চ তাপমাত্রা ও সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্যটা কি? কোন স্থানে দিনের সর্বোচ্চ তাপমাত্রা, সর্বনিম্ন তাপমাত্রা, হাইয়েস্ট টেম্পারেচার আর লোয়েস্ট টেম্পারেচার, এর পার্থক্যটা কি? এর পার্থক্যটা হচ্ছে উষ্ণতার প্রসর, দৈনিক উষ্ণতার প্রসর। দৈনিক উষ্ণতার প্রসর। দৈনিক মানে দিনের, কোন স্থানের দিনের হাইয়েস্ট টেম্পারেচার আর লোয়েস্ট টেম্পারেচার, তার ডিফারেন্স হচ্ছে কি? দৈনিক উষ্ণতার প্রসর। এগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্নে চলে যাই। বছরের কোনো মাসের যে মাসে সর্বাধিক তাপমাত্রা পড়বে সেই মাসকে নিতে হবে। বছরের মাসের সর্বোচ্চ তাপমাত্রা ও সর্বনিম্ন তাপমাত্রা পার্থক্য, বার্ষিক উষ্ণতার প্রসর। বছরে 12টা মাস আছে। 12টা মাসের মধ্যে যে মাসে সর্বোচ্চ তাপমাত্রা পড়বে আর যে মাসে সর্বনিম্ন তাপমাত্রা পড়বে তার ডিফারেন্স হচ্ছে বার্ষিক উষ্ণতার প্রসর। ঠিক আছে, এইগুলো আসতে পারে। আবার এখান থেকে আসতে পারে যে কতগুলো
যন্ত্রের নাম আমরা এখানে চ্যাপ্টারে আছে, সেগুলো আমরা পড়েছি আগে, আর আমি তুলে ধরছি দেবো। যেমন বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কি? ব্যারোমিটার। বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কি? আর্দ্রতা হচ্ছে হাইগ্রোমিটার। বায়ুর গতিবেগ মাপার যন্ত্রের নাম কি? অ্যানিমোমিটার। বায়ুর উষ্ণতা মাপার যন্ত্রের নাম কি? থার্মোমিটার। ঠিক আছে। তারপর হচ্ছে বৃষ্টিপাত পরিমাপক যন্ত্রের নাম কি? সেটা হচ্ছে রেনগজ। বায়ুর যে দিক পরিবর্তন সেটা করে, তার যে যন্ত্র, সেই যন্ত্র বোঝা যায়, যে যন্ত্রে বোঝা যায় বায়ু দিক পরিবর্তন করছে, সেটা হচ্ছে বাত পতাকা। এই যন্ত্রগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে। বৈপরীত্য উত্তাপ থেকে প্রশ্ন আসতে পারে, যে অ্যানাবেটিক ক্যাটাবেটিক থেকে বায়ু থেকে আসতে পারে প্রশ্ন। যেমন ধরো একটা কোনো পর্বত আছে, এখানে পর্বতের উপর থেকে যে বায়ু নামছে আর নিচ থেকে যে বায়ু উপরে উঠছে, তার সেই বায়ুকে কি বলে? তাহলে পার্বত্য অঞ্চলে পর্বতের চূড়া থেকে নিচের দিকে যে বায়ু প্রবাহিত হয়, তাহলে এটা হচ্ছে ক্যাটাবেটিক বায়ু। এটা আসে পরীক্ষায়। ঠিক ওই উল্টোভাবে পার্বত্য অঞ্চলে পর্বতের নিচ থেকে, মানে পাদদেশ থেকে চূড়ার দিকে যে বায়ু যায়, তাহলে পাদদেশ থেকে পর্বতের চূড়ার দিকে যে বায়ু প্রবাহিত হয়, সেটা অ্যানাবেটিক। হয়েছে? তাহলে এইগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর আসতে পারে যে চির বসন্তের দেশ কাকে বলে? চির বসন্তের দেশ হচ্ছে ইকুয়েডরের রাজধানী, ইকুয়েডরের কুইটো। চির বসন্তের দেশ, ইকুয়েডরের রাজধানী কুইটো। কুইটো শহরকে চির বসন্তের দেশ বলা হয়। সম উষ্ণতা বিশিষ্ট স্থানগুলিকে যুক্তকারী রেখা। সমষ্ণ রেখা। ইকুয়েডর উপকূলে প্রবাহিত উষ্ণ সমুদ্র স্রোত এলনিনো। এলনিনো কথার অর্থ আসতে পারে শিশু খ্রিস্ট বা খ্রিস্টপুত্র। তাহলে ইকুয়েডর উপকূলে প্রবাহিত উষ্ণ সমুদ্র স্রোত, যা 5-6 বছর অন্তর, 2 থেকে 6 বছর অন্তর অন্তর দেখা যায়। এলনিনো কথার অর্থ হচ্ছে শিশু খ্রিস্ট বা খ্রিস্টপুত্র। পরীক্ষা আসতে পারে কিন্তু। এলনিনোর বিপরীত অবস্থাকে কি বলে?
এল নিনোর বিপরীত অবস্থা লা নিনা। লা নিনা, এই লা নিনা কথার অর্থ আসতে পারে তাহলে এইগুলো গেল বায়ুমণ্ডল থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে আরো আছে, পৃথিবীতে চাপ বলয়ের সংখ্যা সাতটি, এর মধ্যে নিম্নচাপ 3টি, উচ্চচাপ 4টি। তাহলে পৃথিবীতে চাপ বলয়ের সংখ্যা 7টি, এর মধ্যে নিম্নচাপ 3টি আর উচ্চচাপ 4টি। চাপ বলয়ের সাথে সম্পর্ক রেখে চলে কোন বায়ু? প্রবাহিত হয় নিয়ত বায়ু। নিয়ত বায়ু 3 প্রকার, আয়ন বায়ু, পশ্চিমা বায়ু ও মেরু বায়ু। জেট বায়ুটা কি? জেট বায়ু হচ্ছে একটি সর্পিলাকার দ্রুতগামী পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত বায়ু। একটি সর্পিলাকার মানে সাপের মতো এঁকে বেঁকে প্রবাহিত হয়, দ্রুতগামী পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত বায়ু। তাহলে জেট বায়ুর সাথে জেট বায়ু কোন বায়ুকে নিয়ন্ত্রণ করে? জেট বায়ু নিয়ন্ত্রণ করে মৌসুমী বায়ুকে। তাহলে জেট বায়ু নিয়ন্ত্রণ করে কাকে? জেট বায়ু নিয়ন্ত্রণ করে মৌসুমী বায়ুকে। তাহলে জেট বায়ু নিয়ন্ত্রণ করে মৌসুমী বায়ুকে নিয়ন্ত্রণ করে। তাহলে জেট বায়ুর সাথে সম্পর্ক কার আছে? মৌসুমী বায়ুর। এই জেট বায়ু কয় প্রকার? এই জেট বায়ু 3 প্রকার, ক্রান্তীয় পূবালী জেট বায়ু, উপক্রান্তীয় পশ্চিমী জেট বায়ু আর মেরুদেশীয় জেট বায়ু। ঠিক আছে। মৌসুমী, মৌসুম কথার অর্থ কি? মৌসুম কথার অর্থ হচ্ছে ঋতু। মৌসুম কথার অর্থ ঋতু। মৌসুমী বায়ু কয় প্রকার? মৌসুমী বায়ু 2 প্রকার, একটা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আর একটা হচ্ছে উত্তর পূর্ব মৌসুমী বায়ু। একটা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, একটা উত্তর পূর্ব মৌসুমী বায়ু। মৌসুমী বায়ু 2 প্রকার, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, উত্তর পূর্ব মৌসুমী বায়ু। এইটা বর্ষাকালে আসে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বর্ষাকালে আসে আর এটা শীতকালে আসে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে সারা ভারতবর্ষে বৃষ্টিপাত হয় আর উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে তামিলনাড়ু উপকূল বা করমণ্ডল উপকূলে বৃষ্টিপাত হয়। এই উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে তামিলনাড়ু বা করমণ্ডল উপকূলে বৃষ্টিপাত হয়। পশ্চিমা বায়ু থেকে, তোমাদের পশ্চিমা বায়ু থেকে প্রশ্ন আসে, গর্জনশীল চল্লিশা কি?
গর্জনশীল চল্লিশা, কোদনমত্ত 50, ঝোড়ো সেটো। গর্জনশীল চল্লিশা, পশ্চিমা বায়ু 35 ডিগ্রি থেকে 60 ডিগ্রি অক্ষাংশের মধ্যে পশ্চিমা বায়ু প্রবল বেগে চলাচল করে। দক্ষিণ অক্ষাংশ মনে রাখবে বেশি, বিশেষ করে উত্তর ও দক্ষিণ, কিন্তু দক্ষিণ দিকে বেশি, কারণ জলভাগ বেশি। তাহলে 35 ডিগ্রি 60 ডিগ্রি অক্ষাংশের মধ্যে, দক্ষিণ অক্ষাংশের মধ্যে পশ্চিমা বায়ু প্রবল বেগে চলাচল করে। তাই এই 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 জায়গার ভিতরে এক একটা অক্ষাংশ এক একটা নামে পরিচিত। 40 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশকে গর্জনশীল চল্লিশা বলা হয়। 40 ডিগ্রি, কোদনমত্ত 50 মানে 50 ডিগ্রি, আর ঝোড়ো সেটো মানে 60 ডিগ্রি। এই তিনটের মধ্যে তিনটে কিন্তু আসে, ঠিক আছে। তাহলে 40 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা গর্জনশীল চল্লিশা, 50 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা ভয়ঙ্কর পঞ্চাশিয়া বা 50, আর ঝোড়ো সেটো 60 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশকে বলা হয় ঝোড়ো সেটো। এই 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 যে অক্ষাংশটার একটা ব্যবধান লিখলাম, এর মধ্যে পশ্চিমা বায়ু প্রবল বেগে প্রবাহিত হয়, তাই এর নাম আলাদা আলাদা আছে। এই গর্জনশীল চল্লিশা কিন্তু বেশি পরীক্ষায় আসে। গর্জনশীল চল্লিশা 2 নম্বরেরও আসতে পারে। গর্জনশীল চল্লিশা কি বা কাকে বলে আসতে পারে। সমুদ্রবায়ু, স্থলবায়ু। সমুদ্রবায়ু প্রবাহিত হয় সমুদ্র থেকে স্থলভাগের দিকে। দিনের বেলা। স্থলবায়ু প্রবাহিত হয় স্থলভাগ থেকে সমুদ্রের দিকে, মানে জলভাগের দিকে। রাতের বেলা, বিশেষ করে সন্ধ্যার পর। তাহলে সমুদ্র বায়ু দিনের বেলা প্রবাহিত হয় সমুদ্র থেকে স্থলভাগের দিকে বা জলভাগ থেকে স্থলভাগের দিকে, আর স্থলবায়ু প্রবাহিত হয় স্থলভাগ থেকে জলভাগের দিকে রাতের বেলা, ঠিক আছে। এটা গেল দিনের বেলা, এটা গেল রাতের বেলা। এগুলো কিন্তু মনে রাখবে। স্থলবায়ু রাতের বেলা মানে সন্ধ্যের পর, দিনের বেলা মানে ভোরের পর, সকালের পর। দুপুরের দিকে বেগটা বাড়ে, এটা গভীর রাতে বাড়ে, এটা গভীর দিনে বাড়ে, ঠিক আছে। গভীর দিন মানে দুপুরবেলা বাড়ে। এই প্রশ্ন কিন্তু পরীক্ষায় কিন্তু শর্ট প্রশ্ন আসে, বারবার মনে রাখবে, বারবার করে পড়বে আর মনে রাখবে। স্থানীয় বায়ু, স্থানীয় বায়ু পরীক্ষায় আসে। স্থানীয় বায়ুগুলো কোথায়, কোন কোন বায়ু প্রবাহিত হয় পরীক্ষায় আসে। যেমন চিনুক, হর্ন, সিরক্ষ, লু, হারমাট্টান, মিস্টাল, বোরা আদি। এই যে স্থানীয় বায়ুগুলো, এইগুলো কিন্তু পরীক্ষায় আসে। চিনুক রকি পার্বত্য অঞ্চল, রকি পার্বত্য অঞ্চল থেকে পেরি অঞ্চলের দিকে,
এটা একটা উষ্ণ বায়ু প্রবাহ, রকে চিনুক, উষ্ণ বায়ু, এটাও আসতে পারে উষ্ণ বায়ু। ফন, আল্পস পার্বত্য অঞ্চল থেকে রাইন নদীর উপত্যকা, এটাও একটা উষ্ণ বায়ু। তাহলে চিনুক হচ্ছে রকি পার্বত্য অঞ্চল থেকে পেরি অঞ্চলের দিকে উষ্ণ বায়ু একটা, আল্পস পার্বত্য অঞ্চল থেকে রাইন নদীর উপত্যকার দিকে উষ্ণ বায়ু একটা, এটা হচ্ছে ফন, ফন প্রবাহিত হয়। শিরক্ষ, শিরক্ষ হচ্ছে লিবিয়া মরুভূমি, আফ্রিকার লিবিয়া মরুভূমি, আফ্রিকার লিবিয়া মরুভূমি থেকে ভূমধ্যসাগরের দিকে, এটা একটা উষ্ণ বায়ু। তাহলে শিরক্ষ বায়ু লিবিয়া মরুভূমি থেকে ভূমধ্যসাগর দিকে প্রবাহিত হয় উষ্ণ বায়ু, এটা একটা উষ্ণ বায়ু। তারপর আসি লু। লু যেন একটা তাপপ্রবাহ, লু হচ্ছে একটা তাপপ্রবাহ, উত্তর ভারতে দেখা যায়, উত্তর ভারতে দেখা যায়, বিশেষ করে উত্তরপ্রদেশ। তাহলে লু হচ্ছে তাপপ্রবাহ, গ্রীষ্মকালে দেখা যায়, এগুলো সবই গ্রীষ্মকালে, এইটা একটা, এই শিরক্ষটা শীতকালে। হয়ে গেল, সরি এই ফনটা শীতকালে, আর এটা গ্রীষ্মকালে, এটাও গ্রীষ্মকালে শিরক্ষ, আর লুও গ্রীষ্মকালে। তাপপ্রবাহ উত্তর ভারত, বিশেষ করে উত্তরপ্রদেশে। এই এটা যেমন লু যেমন উত্তর ভারতে উত্তরপ্রদেশে দেখা যায়, এই আধিটা দেখা যায় আবার পাঞ্জাবের দিকে, পাঞ্জাব, এটা হচ্ছে ধূলিঝড়, ঠিক আছে। মিস্টাল আল্পস পার্বত্য অঞ্চল থেকে, আল্পস পার্বত্য অঞ্চল থেকে ফ্রান্সের রোন উপত্যকার দিকে, এটা একটা মানে শীতল বায়ু, মিস্টাল শীতল বায়ু। এই বোরাও শীতল বায়ু। আধি উষ্ণ, এগুলো সব উষ্ণ, শুধু মিস্টাল আর বোরা এই দুটো শীতল বায়ু। আর এদিকে ফন প্রবাহিত হয় শীতকালে, কিন্তু উষ্ণ বায়ু, শীতকালে প্রবাহিত হয় কিন্তু উষ্ণ বায়ু ফনটা, এটা একটা ব্যতিক্রমী, এটা ব্যতিক্রমী। এই ফনটা শীতকালে প্রবাহিত হয় কিন্তু উষ্ণ বায়ু। আর এইগুলো দেখো, আধি শীতল, বোরা হচ্ছে শীতল বায়ু, বোরা হচ্ছে আল্পস পার্বত্য অঞ্চল থেকে ইতালির অ্যাড্রিয়াটিক উপকূল, ইতালির অ্যাড্রিয়াটিক উপকূলের দিকে প্রবাহিত হয়। চিনুক রকি পার্বত্য অঞ্চল থেকে পেরি অঞ্চলের দিকে উষ্ণ বায়ু, ফন আল্পস পার্বত্য অঞ্চল থেকে রাইন নদীর উপত্যকার দিকে উষ্ণ বায়ু, শিরক্ষ লিবিয়া মরুভূমি থেকে ভূমধ্যসাগরের দিকে, আর লু ভারতবর্ষে দেখা যায়, লু আর আধি ভারতবর্ষে, এটা আধি পাঞ্জাবে আর লু উত্তরপ্রদেশ, বিহারেও দেখা যায় লু, বিহার উত্তরপ্রদেশে
লু দেখা যায়, মধ্যপ্রদেশের কিছুটা অংশ দেখা যায়। শীতল বায়ু হচ্ছে মিস্টালার বোরা আল্পস পার্বত্য অঞ্চল থেকে ফ্রান্সের রোন উপত্যকার দিকে, আর বোরা আল্পস পার্বত্য অঞ্চল থেকে ইতালির অ্যাড্রিয়াটিক উপকূলের দিকে। এখান থেকে কিন্তু প্রশ্ন, এটা কিন্তু ভালো করে পড়তে হবে কারণ ভুলে যেতে পারো। এখান থেকে কিন্তু শর্ট প্রশ্ন দেয়, বারবার বলছি, এখান থেকে কিন্তু শর্ট প্রশ্ন দেয় পরীক্ষায়। এবার সে আপেক্ষিক আর্দ্রতা, সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত? আমি নাম্বারটা ভুলে গেছি, তবুও আমি 35 দিচ্ছি মোটামুটি। তা সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত? একশো পার্সেন্ট। সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা 100%। যে বায়ু জলীয় বাষ্প পরিপূর্ণ হয় আর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা তার থাকে না, তাকে বলে সম্পৃক্ত বায়ু। তাহলে এটাও আসতে পারে যে যে বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা 100% তাকে কি বলে? সম্পৃক্ত বায়ু। এটাও কিন্তু পরীক্ষায় ঘুরিয়ে আসতে পারে। ধোঁয়া প্লাস কুয়াশাকে কি বলে? ধোঁয়া প্লাস কুয়াশা মানে ধোঁয়ার সাথে কুয়াশা মিশ্রিত হলে তাকে কি বলে? তাকে বলে ধোঁয়াশা। শহর অঞ্চলে দেখা যায় ধোঁয়াশা। কোথায় দেখা যায়? শহরাঞ্চলে। ধোঁয়া প্লাস কুয়াশাকে কি বলে? ধোঁয়াশা। শহরাঞ্চলে দেখা যায়। ঘুরি ঘুরি যে বৃষ্টিপাত হয়, ঘুরি ঘুরি বৃষ্টিপাতের ব্যাসও পরীক্ষায় আসে। ঘুরি ঘুরি বৃষ্টিপাতের জলকণার ব্যাস 0.001 থেকে 0.06 মিমি। মিমি মানে মিলিমিটার। 1 থেকে 6। এই ঘুরি ঘুরি বৃষ্টিকে বলে ইলশে গুড়ি, কারণ এই ঘুরি ঘুরি বৃষ্টির সময় প্রচুর ইলিশ ধরা পড়ে বলে কে ইলশে গুড়ি বলা হয়। কোন মেঘকে বজ্র মেঘ বলে, বা কোন মেঘে বেশি বৃষ্টিপাত হয়, মুষলধারে বৃষ্টিপাত হয়? বজ্র মেঘ। বজ্র মেঘ বলা হয় কিউমুলো নিম্বাস মেঘকে। বজ্র মেঘ বলা হয় কিউমুলো নিম্বাস মেঘকে। আর আসতে পারে যে বঙ্গোপসাগরে যে ঘূর্ণবাদ সৃষ্টি হয়, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণবাদ চীন সাগরে মানে পূর্ব চীন সাগরে সৃষ্ট ঘূর্ণবাদ, ঠিক আছে? পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ। তাহলে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণবাদ হচ্ছে সাইক্লোন। পূর্ব চীন সাগর বা জাপান উপকূলে সৃষ্ট ঘূর্ণবাদ হচ্ছে টাইফুন। পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জে সৃষ্ট ঘূর্ণবাদ হচ্ছে
হ্যারিকেন। আমেরিকা উপকূলে সৃষ্ট টর্নেডো। আমেরিকা উপকূলে সৃষ্ট ঘূর্ণবাদ হচ্ছে টর্নেডো, লিখে নিতে পারো। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণবাদ সাইক্লোন। পূর্ব চীন সাগর বা জাপান উপকূলে সৃষ্ট ঘূর্ণবাদ টাইফুন। পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জে সৃষ্ট হ্যারিকেন। আমেরিকা উপকূলে সৃষ্ট ঘূর্ণবাদ টর্নেডো। আর অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে উইলি উইলি। অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে সৃষ্ট ঘূর্ণবাদ উইলি উইলি। এগুলো কিন্তু পরীক্ষায় আসে। সারা বছর পরিচলন বৃষ্টিপাত কোথায় হয়? সারা বছর পরিচলন বৃষ্টিপাত কোথায় হয়? নিরক্ষীয় অঞ্চলে। একে নিরক্ষীয় অঞ্চলে যে বৃষ্টিপাত হয় এই পরিচলন একে 4 o'clock রেন বলে। 4 o'clock রেন বলে। বায়ুর চাপ মাপার একক? মিলিবার। বায়ুর চাপ মাপার একক হচ্ছে মিলিবার। চাপ মাপার যন্ত্র হচ্ছে ব্যারোমিটার, আর চাপ মাপার একক হচ্ছে মিলিবার। আকাশে মেঘের মেঘাচ্ছন্নতা পরিমাপের একক? অক্টাস। অক্টাস এককে মেঘাচ্ছন্ন কতটা মেঘ আছে অক্টাস এককে মাপা হয়। আকাশে মেঘাচ্ছন্নতা পরিমাপের একক হচ্ছে অক্টাস। এরম যদি কোনো চিহ্ন থাকে আর যদি বলে মেঘাচ্ছন্নতা কতটা, বলবে মেঘ নেই। এটা হচ্ছে মেঘমুক্ত আকাশের চিহ্ন। মেঘমুক্ত আকাশ, এটা হচ্ছে মেঘমুক্ত আকাশ। এরম যদি থাকে অর্ধেকটা কালো করা থাকে তাহলে ওটা হচ্ছে 50% মেঘ আছে আর কি, 50%। 1-2 মেঘাবৃত আকাশ 50%। যদি এরম থাকে তাহলে বুঝতে হবে 75% মেঘ আছে। ঠিক আছে, মানে 75% বা 1/4 মেঘাবৃত আকাশ। আর যদি এরম থাকে ক্রস চিহ্ন তাহলে হচ্ছে অস্পষ্ট আকাশ। এগুলো করে নাও। তাহলে এটা হচ্ছে মেঘমুক্ত আকাশ, এটা অর্ধেক মেঘ আছে মানে অর্ধেক মেঘাবৃত আকাশ মানে 50%। এটা 4 ভাগের 1 ভাগে ফাঁকা মানে 75% আকাশে মেঘ আছে। আর এটা ক্রস চিহ্ন, এটা ক্রস চিহ্ন মানে অস্পষ্ট আকাশ। এই চিহ্নগুলো দিয়ে পরীক্ষা কিন্তু প্রশ্ন আসে। পৃথিবীর
প্রাকৃতিক সৌরপর্দা বলা হয় ওজোন স্তরকে। প্রধান গ্রিনহাউস গ্যাস সিএফসি। প্রধান গ্রিনহাউস গ্যাস সিএফসি। ক্লোরোফ্লুরোকার্বন, বিশেষ করে রেফ্রিজারেটরে দেখা যায় এই সিএফসি, রেফ্রিজারেটরে, ফ্রিজে সিএফসি, এটা একটা গ্রিনহাউস গ্যাস। অন্যান্য গ্রিনহাউস গ্যাস আছে, লিখে নিতে পারো, CO2, CO, N2O, আর একটা আছে CH4, মিথেন। এগুলো হচ্ছে কি কার্বন ডাইঅক্সাইড, CO, কার্বন মনোক্সাইড, এগুলো কিন্তু গ্রিনহাউস গ্যাস। ওজোন গহ্বর দেখা গেছে আন্টার্কটিকায়। এই আন্টার্কটিকায় ওজোন হল সৃষ্টির জন্য দায়ী। মৌক্তিক মেঘ বা মাদার অফ পার্ল ক্লাউড। আন্টার্কটিকায় ওজোন হল সৃষ্টির জন্য দায়ী মৌক্তিক মেঘ। মৌক্তিক মেঘ বা শুক্তি মেঘ এরকম বলে, শুক্তি মেঘও বলে। স্থলবায়ু ও সমুদ্রবায়ুর বৃহৎ সংস্করণ হলো মৌসুমী বায়ু। এইগুলো গেল তোমাদের বায়ুমণ্ডল চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিশেষ করে শর্ট প্রশ্ন। এছাড়া তোমাদের এই চ্যাপ্টার থেকে যে বড় প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বায়ুর চাপ বলয়ের সাথে নিয়ত বায়ুর সম্পর্ক, খুব ইম্পর্টেন্ট। বিশ্ব উষ্ণায়ন এই সুন্দরবনের জলবায়ুকে কিভাবে প্রভাবিত করছে, এটা একটা বড় প্রশ্ন। নাম্বার 3, বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণগুলি আলোচনা করো। এই 3টে বড় প্রশ্ন বললাম এই চ্যাপ্টার থেকে, তোমরা ভালো করে করবে। আশা করি 3টে থেকে একটা 5 নম্বর অবশ্যই পাবে। আজকে এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হবে।